নমস্কার বন্ধুরা, গল্পকথক দ্বিতীয় চ্যানেলে আজকের নিবেদন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত পোষলক্ষ্মী। ১৩৫০ সালের পৌষ মাস। ৫০ হলো ১০০-এর অর্ধেক, ১০০-এ শূন্য, ১০০-এর অর্ধেক ৫০-এও গায়ের অর্ধেক লোক ঝেড়ে মুছে নিয়ে গেছে। বাকি অর্ধেক যারা আছে তারাও আধমরা। হিসাব ঠিক আছে। গায়ের প্রবীণেরা এবং বিচক্ষণেরা পালপাড়ায় কালীঘরের সামনে অশ্বত্থতলায় বসে তামাক খেতে খেতেই সেই কথারই আলোচনা করে। এক ছিলিম তামাকে গোটা মজলিসের এখন পরিতৃপ্তি হয়। কলকে আজকাল আর দুটো লাগে না। যে তামাক এক একজনে পুরো এক ছিলিম খেয়েও তৃপ্তি পেত না, সেই তামাক দুটান টেনেই লোকে এখন কাশতে শুরু করে। বুকে শ্লেষা ঘড়ঘড় করে ওঠে। এবারের বানের ঠান্ডা ক্রমে শ্লেষা হয়ে মানুষের ম্যালেরিয়া জীর্ণ বুকে জমে বসেছে। গায়ের খিড়কি ডোবার পচা জলে থকথকে থাকে দলাশের মতো। সবচেয়ে বয়স বেশি মুকুন্দ পালের, ৬০-৬৫ হবে। ভারী কি লোক, কালো কসকসে রং পালের। এককালে জোয়ানও ছিল, খুব ভারী। তখন নাকি মাথায় ছিল বাবরি চুলের বাহার। এখন পাল বুড়ো হয়েছে, তার উপর এবারকার ম্যালেরিয়ায় ভুগে বার কয়েক ধোপার পাটায় আছাড় খাওয়া পুরনো কাপড়ের মতোই এত বড় দেহখানা তার জ্যালজ্যাল করছে। মাথার চুলগুলি একেবারে কদম ফুলি ছাটে ছাটা, এখন পেকে সাদা ধপধপ করছে। পাল প্রায়ই এখন মাথায় হাত বুলায়। খুঁড়িয়ে ছাটা চুলগুলির কড়া ডগার ওজানের টানে হাতের তালুতে বেশ সুরসুরি লাগে। পাল হুকাটা ঘোষের হাতে দিয়ে বলে, একবার যদি কেউ পুরো এক চিলিম তামাক খেতে পারে ঘোষ। বলেই সে কাশতে আরম্ভ করে। কেশে কাশির ধমক সামলে কথাটা শেষ করে, তবে আর বুকে মালিশ লাগে না, ব্যাবাক শ্লেষা, বুঝেছ? আবার এক ধমক কাশি আসে। এবার মোটা একটা চাকা শ্লেষাও উঠে যায়। পাল আরাম পায়। ঘোষ তখন কাশতে শুরু করেছে। তারপর আরম্ভ হয় ১০০-এর অর্ধেক ৫০-এর আলোচনা। হিসাব নিকাশ ঠিক আছে। চিত্রগুপ্তের কলম, ভুল কি হয়? ঘোষ কয়েকবার ঘাড় নেড়ে বললে, তা হয়, মুনি ঋষিদেরই মতি বিভ্রম হয়। তা চিত্রগুপ্ত, হাজার হলেও চিত্রগুপ্ত তো বামুন নয়, কায়স্থ। এবারেই ভুল হয়েছে। সকলে আশ্চর্য হয়ে যায়। কি ভুল হলো? এ ওর মুখের দিকে তাকায়। নদীর ধার পর্যন্ত খোলা পূর্ব দিকের পানে হাত বাড়িয়ে দেখিয়ে ঘোষ বলে, ধান। পূর্ব দিকে নদীর ধার পর্যন্ত গায়ের মাঠ, ৩ ভাগে ভাগ করা, সারা জোল, মাঝের জোল, বেনকুল, নামেই ৩ ভাগে ভাগ করা, নইলে মাঠ একটায়। গ্রামের কোল থেকে নদীর ধার পর্যন্ত সুবিস্তৃত ধান্যক্ষেত্র। গোটা মাঠখানি এবার ধানে থই থই করছে। সোনার বরণ রং ধরে এসেছে। ওই ধানই জীবন কাঠি, মরণ কাঠি। এবারে ধান ঘরে উঠলে জীবন থাকবে, নইলে মরণ, অবধারিত মরণ, তাতে আর কোনো সন্দেহ নাই। বর্ষার মধ্যে বাগদিখারা মুচিরা যারা ঘর ছেড়ে পালিয়েছে তারা যদি ফিরে আসে, আর যদি আসে দুমকা থেকে সাঁওতালদের দল। গায়ের বাগদি কাহার মুচি এদের যারা দিনমজুরি খাটে চাষ করে না, তারা প্রতি বছরই বর্ষার সময় গা ছেড়ে চলে যায়। বিশেষ করে অজন্মা আকাড়া হলে সেবার দল বেঁধে চলে যায়। অজন্মা না হলেও ২ ঘর ১ ঘর যায়, আবার ফেরে সেই ধান কাটার সময়। কেউ কেউ সেই বছরই ফেরে, কেউ ফেরে ৫ বছর পর, কেউ বা ফেরে ১ পুরুষ পর। দল বেঁধে ফেরে এমনই ৫২ পৌটির বছরে। ধানে ধানে ছয়লাপের পোষে। ওরা এমনই ধারা সুখের পায়রা চিরকাল। দুঃখের ঘরে থাকা ওদের স্বভাবের বাইরে। সকল সুখের মূল যখন লক্ষ্মী, তখন এবার ওরা আসবে, এই ভরসা নিয়ে খানিকটা শান্তি পায় পাল মশায়েরা। সকালে বিকেলে ঠুকঠুক করে যায় ওদের পরিত্যক্ত পাড়াটার দিকে। পোড়ো ভাঙা বাড়িগুলো খোঁজ করে, পাড়ার বাইরে বটবাগানের বটগাছগুলোর তলার দিকে যায়। এখানে খোঁজ করে নতুন আগন্তুক কেউ এলো কিনা।
এই গ্রাম থেকে পালিয়ে যেমন এখানকার ওরা অন্য গ্রামে যায়, তেমন অন্য গ্রামের তারাও তো এ গ্রামে আসতে পারে। যেমন যারা যায় তারা প্রথম বাসা পত্তন করে এই বটবাগানে কোনো গাছের তলায়, কিন্তু কেউ আসে নাই আজও পর্যন্ত। পালমশাইদের উৎকণ্ঠার সীমা নাই। থই থই করা মাঠ ভরা ধান এ তারা তুলবে কি করে? রাত্রে ঘুম পর্যন্ত হয় না। তবুও মাঠে ধান কাটা চলছে। রুগ্ন দুর্বল শরীর নিয়েও মানুষ ভোরবেলার কাঁথা গায়ে দিয়ে কাস্তে হাতে মাঠে যায়। মাথায় গামছা বাঁধে কমফোর্টারের মতো, নাক দিয়ে টপ টপ করে জল ঝরে। পৌষের ভোরের শীতে হাতের আঙুল বেঁকে যায়, তবুও সেই আড়ষ্ট হাতের মুঠায় কোনো মতে ধানের ঝাড়ের গোড়া চেপে ধরে ডান হাতের কাস্তে টানে। মুকুন্দ পালের কৃষাণ কাল থেকে জ্বরে পড়েছে। পালকে আজ নিজেকেই আসতে হয়েছে মাঠে, কিন্তু কাস্তে যেন চলছে না। হেঁট হয়ে কাস্তে টানতে টানতে কোমরে টান বেঁধে অসহ্য বেদনায় টনটন করে উঠছে, যেন কোমরের দড়ির মতো শিরাগুলো শুকিয়ে কাঠির মতো শক্ত হয়ে গেছে। হাড়ের গাঁটে গাঁটে জমে গেছে বালিতে মাটিতে জমাট বাঁধা পাথরের চায়ের মতো। পাল কোমরে হাত দুটি রেখে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। হেঁট হয়ে থাকা যত কঠিন, হেঁট হয়ে কিছুক্ষণ সোজা হয়ে দাঁড়ানো তেমনই কঠিন। শাঁখের করাত, যেতে কাটে আসতেও কাটে। কোমরের ভেতরে যেন শাঁখের করাত চলছে মনে হয়। হায় ভগবান! পাল উঠে দাঁড়িয়ে নিজের কাজটুকুর দিকে চেয়ে দেখে আপনার মনেই বললে, হায় ভগবান! শুধু আক্ষেপই নয়, নিদারুণ লজ্জায় তার মাথাও হেঁট হয়ে আসছে। আপনার কাছেই মাথা হেঁট হচ্ছে। কতটুকু কেটেছে সে! তালপাতার বোনা চাটায়, লম্বায় 5 হাত, চওড়ায় 2.5 হাত। এখানে বলে তালায়, 1 তালায় ভর জমির ধানও কাটা হয় নাই। হঠাৎ তার চোখ ফেটে জল এলো। তার পুরনো কথা মনে পড়ে গেল। ছেলেবেলায় তার সঙ্গীরা তাকে বলতো গাঁদা। যৌবন মুরব্বীরা তার নাম দিয়েছিল ভীম। পৌরত্বে লোকে বলতো মোটা মরল, এখনও বলে। মনে পড়ে গেল পুরনো আমলের ধান কাটার কথা। সেসব আজ কাহিনী মনে হচ্ছে। এমন মাঠ থই থই করা ধান এবারেই নতুন নয়, কতবার হয়েছে। ভোরের আকাশে শুকতারা যখন জলজল করত আঁধার ঘরের মানিকের মতো। উত্তর দিক থেকে শিশির করে বয়ে যেত হাড় কনকনানি ঠান্ডা বাতাস। গাছপালার পাতা থেকে গাছপালার শুকনো পাতার উপর সত্যি সত্যি টপ টপ শব্দে শিশির ঝরত। ঘাসের উপর পা দিলে গোড়ালি পর্যন্ত ভিজে যেত। পথের ধুলার উপর পাটালির মতো এক পুরু ধুলা শিশিরে ভিজে জমে থাকলেও পা দিলে ভেঙে যেত। ধানের মাঠে এলে শিশিরে ভেজা নরম ধানের গাছে সে গন্ধ বেলায় এসে আজ পাওয়া যাচ্ছে না, কিন্তু সে গন্ধ মনে আছে তার। সে ভোর থেকে আরম্ভ হতো ধান কাটা। পাল তার হাতখানা মেলে ধরলে চোখের সামনে। এ হাতের গ্রাস, লোকে বলে 1 পো চালের ভাত ওঠে। 1 পো কি আর ওঠে, লোকে বাড়িয়ে বলে। তবে তার হাতখানা প্রকাণ্ড। এই হাতের এক মুঠায় সে খপ খপ করে ধরত ধানের গোড়া, আর ডান হাতে কাস্তের এক টানে কেটে চলত ঘাস কাটার মতো। তার এই মুঠার 3 মুঠা ধানে বাঁধা ধানের আটি অন্য লোকের বাঁধা আটির দ্বিগুণ না হোক 1.5 মোটা হতো। বেলা 1 প্রহর যেতে না যেতে রোদের আঁচে ধান গাছ শুকিয়ে খড়মড়ে হবার আগেই ক্ষেতের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত শেষ করে ফেলত। বয়সের সঙ্গে সঙ্গে সে শক্তি কমে আসারই কথা, তবুও গত বছর পর্যন্ত সে 1 প্রহর বেলা পর্যন্ত আধখানা ক্ষেতের ধানও কেটেছে। কিন্তু এই কটা মাসে কি হলো তার? কি কর্তা, দাঁড়িয়ে রইছ যে, কি হলো? আপনার ভাবনার মধ্যেই ডুবে গিয়েছিল পাল। তার মন উদাস হয়ে সেকালের সেই আমলে চলে গিয়েছিল। মধ্যে মধ্যে এই জমিখানায় যেন দেখাচ্ছিল সমস্তই কাটা হয়ে গেছে। এধার থেকে ওধার পর্যন্ত আটি আটি করে সাজানো রয়েছে কাটা ধান। ক্ষেতের লালচে মাটি দেখা যাচ্ছে। লালচে মাটির উপর কাটা ধানের গোড়া জেগে রয়েছে লাল রঙের দাবার ছকের উপর সাদা রঙের ঘুঁটির মতো। পিছন থেকে কে ডেকে কথা বললে। পাল ঘুরে দাঁড়ালো। দৃষ্টিও কমে এসেছে। গেল বছর পর্যন্ত পাল বিনা চশমায় চট সেলাই করা শুষে
সনের সুতলির দড়ি পরিয়েছে, বস্তার মুখ সেলাই করেছে, কিন্তু এ বছরের এক ধাক্কাতেই বেলা কাবার করে দিলে। চারিদিকে ঝাপসা। তুলসী তলায় পেদিম জ্বালার সময় হয়ে গেল। আরেকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পাল লোকটির দিকে তাকিয়ে বললে, কে? আমি গো, চিনতে পারছো না নাকি? পালের এবার খেয়াল হলো ছোকরা মানুষের গলা। মুহূর্তে সে চিনতে পারল ছোকরাকে। মন তার বিষিয়ে উঠল। নজর গেল তাহলে কর্তা। আমি গো, চিকিষ্ট। চেকা? হ্যাঁ গো, বলি দাঁড়িয়ে রয়েছ যে? তুই কোথা যাবি? মাঠ থেকে পালিয়ে এলি নাকি? জ্বর এলো? জ্বর? চিকিষ্ট হি হি করে হাসতে লাগলো। জ্বর ফর আমার কাছে ঘেঁষে না, সেই তোমার আশ্বিন মাসে একবার, তারপর ঝেড়ে ফেলে দিয়েছি। পালের বুক থেকে একটা নিঃশ্বাস বেরিয়ে এলো সাপের গজরানির মতো। নিঃশ্বাসের সঙ্গেই সে বললে, হুম। মদ আর মাংস হলো জ্বরের জম, বুঝেছ? হিহি করে আবার হাসতে লাগলো চেকা। তা যাবি কোথা? যা না কেনে? ফ্যাক ফ্যাক করে হাসতে বুঝি মজা লাগছে আমার সামনে দাঁড়িয়ে? চেকা আবার হাসতে আরম্ভ করে দিলে। বলে, যাচ্ছি তোমার ওই মাঝের জলে 5 কিত্তে 3 বিঘের চকে। তোমার দারুণ গো, এখানা সারা হয়ে গেল। পাল হঠাৎ হেঁট হয়ে ঘসঘস শব্দে আবার ধান কাটতে আরম্ভ করে দিলে। চেকার কথায় ওই 5 কিত্তে 3 বিঘে তোমার দরুন কথাটা তপ্ত লোহার শলার মতো পালের বুকে যেন বেঁধে গিয়েছে। ওই জমিটা পালের কাছ থেকে চেকা অর্থাৎ শ্রীকৃষ্ণ কিনেছে এই বর্ষার ঠিক আগে। ধানের দর 18 টাকা, চাল 30। পালকে বাধ্য হয়ে বেচতে হয়েছে। চেকা বোধহয় খোঁচা মারবার জন্যই কথাটা বলেছে। খোঁচাটা লেগেছে পালের বুকে। চেকা তবু গেল না, দাঁড়িয়ে হাসতে লাগলো। বললে, সেই সকাল থেকে এই একতলায় কাটলে নাকি? পাল এ কথারও কোনো উত্তর দিলে না। সে ধান কেটেই চলল। চেকার এ কথার মধ্যেও হুল আছে। কর্তা? পালের কোমর আবার কনকন করে উঠেছে। মনের জ্বালার উপর শরীরের যন্ত্রণায় পাল এবার আর আত্মসম্বরণ করতে পারলে না। সে খাড়া হয়ে উঠে দাঁড়ালো দেহের উপর একটা হ্যাচকা টান মেরে। মট করে শব্দ হলো হাড়ে। পাল রাগে অধীর হয়ে বলে উঠল, ক্যানে রে শালা, ক্যানে? কি বলছিস কি? চেকার হাসি বেড়ে গেল। সে চটচট শব্দে বার কয়েক বাই ঠুকে বললে, হবে নাকি? এক হাত হবে নাকি ধানের গদির ওপর? বলেই সে আর দাঁড়ালো না। নিতান্ত অকস্মাৎ উচ্চকণ্ঠে একটা গান ধরে সে চলে গেল। পাল চুপ করে দাঁড়িয়ে রইল কোমরে হাত দিয়ে। চোখ দিয়ে এবার তার জল গড়িয়ে পড়তে আরম্ভ করল। মুকুন্দ পাল, এককালের ভীম, পৌর বয়সের মোটা মোড়ল, তাকে ঠাট্টা করে গেল ওই শ্রীকৃষ্ণ, চেকা। সম্বন্ধে সে মুকুলের নাতি, সম্বন্ধটা ঠাট্টারই বটে, কিন্তু এ ঠাট্টা মুকুন্দের পক্ষে মর্মান্তিক। শ্রীকৃষ্ণ এখন গ্রামের মধ্যে সকলের চেয়ে অবস্থাপন্ন চাষি। উঠানে গোলায় গোলায় ধান আছে, ঘরে টাকা আছে। মহামহিম শ্রীকৃষ্ণ পাল বরাবরে বয়ানে লেখা এ গায়ের লোকের সই করা খত আছে ওর ঘরে। 5 কিত্তে 3 বিঘের চক বলে সেই কথাটা চেকা ঠাট্টা করে বলে গেল। ওতে পাল ব্যথা পেয়েছে, দুঃখ পেয়েছে, কিন্তু ওর ওপর হাত নাই। ও দুঃখ মনে মনেই চেপে রেখেছে মুকুন্দ। কিন্তু ওই যে বাই ঠুকে বলে গেল, হবে নাকি এক হাত, ওর অর্থ হলো মুকুন্দের শরীরের অবস্থা দেখে সে তার সঙ্গে এক দফা কুস্তি লড়তে চেয়ে গেল। একালের ছোকরাদের মধ্যে চেকাই হলো সবচেয়ে বড় জোয়ান। পালের মুখে বিষণ্ণ হাসি ফুটে উঠল। মনে পড়ল বছর 8 আগে আমূর্তির লড়াইয়ে আখড়ায় যখন শ্রীকৃষ্ণ সকলকে আছাড় দিয়ে আখড়ার মাটির উপর বাই ঠুকে পড়েছিল, তখন হাসতে হাসতে মুকুন্দ গিয়ে বলেছিল, কই আয় দেখি, আমার সঙ্গে এক হাত আয়। অন্য 5 জনে, বিশেষ করে জগন্দ ঘোষ তার হাত ধরে টেনে বলেছিল, ছি ছি, তোমাকে নাকি লড়তে হয় বালকের সঙ্গে, ছি। শঙ্কিত হয়ে বারণ করেছিল সবাই। পালের শরীরে যা ওজন, তাতে সে যদি চেকার উপর কোনো মতে চেপে পড়ে, তাহলে ছোড়াটা ঘায়েল হয়ে যাবে। শঙ্কিত হয় নাই শুধু চিকিষ্ট,
সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়ে বলেছিল, এই হট যাও হট, সব লড়ব আমি। চ্যাকার স্পর্ধা চিরকালের। পায়তারায় ঘুরতে ঘুরতে আবার সে বলেছিল, মোটাকে 7 আটা লড়েগা, হট যাও। পালের দেহখানা প্রকাণ্ড বলে এবং লোকে তাকে মোটা মোড়ল বলে বলে সে 10-এর সামনেই সে নিজের নামকরণ করেছিল আটা, অর্থাৎ 68 দেহ তরুণ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার সে গরম জল হয়ে গিয়েছিল। মুকুন্দ তাকে পাঁজাকোলা করে তুলে ধরে গোটা আখড়াটার চারিদিক ঘুরে আখড়ার মাটির উপর ফেলে দিয়েছিল। বেশ একটু জোরেই ফেলে দিয়েছিল। তাই আজ চেকা মোড়ল তাকে ঠাট্টা করে গেল। বাই ঠুকে আস্ফালন করে লড়াই করবার জন্য প্রায় হাঁক মেরে ডাক দিয়ে গেল, হায় ভগবান, কি কাল জ্বর তুমি দুনিয়ায় পাঠালে! রক্ত জল করে দিলে, মাংস সব যেন চিবিয়ে লোল করে দিলে, হাড়ে পর্যন্ত খুন ধরিয়ে দিলে। চোখের দৃষ্টি গেল, উঠে দাঁড়ালে মাথা ঘোরে, 2 পা জোরে হাঁটলে হাঁপাতে হয়, নইলে সে তো বুড়ো নয়। 60 বছর বয়স কি এমন বয়স? তার বাপ 65 বছর বয়সে পাশেরই কোদাল চালিয়েছে জোয়ান কৃষাণের সঙ্গে সমানে পাল্লা দিয়ে। সে নিজেও তো সে এই বর্ষাতেও কোদাল চালিয়েছে, লাঙলের মুঠো ধরেছে। হঠাৎ এ কি হলো? হায় ভগবান, বুড়ো করে দিলে। কি চলছে না হাত? দাঁড়িয়ে আছো? কে? আমি, সকরুণ কণ্ঠে বললে জগন্দ ঘোষ। আমিও পারলাম না, ফিরে এলাম। জগন্দ, এ কি হলো ভাই জগন্দ? জগন্দ বললে, লা এসে ঘাটে লেগেছে, আর দেরি নাই। জগন্দর গলা কাঁপছে, স্পষ্ট বুঝতে পারল মুকুন্দ। সঙ্গে সঙ্গে তারও চোয়ালের নিচের সমস্ত মাংসটা থরথর করে কাঁপতে লাগল। জগন্দ এগিয়ে এসে বললে, তামাক খাও। আলের উপর দুজনে বসল। মুকুন্দের হাতে হুঁকো ধরায় রইল। সে যেন বড়ই ভাবছে। জগন্দ তাকে হুঁকোর কথা মনে পড়িয়ে দিল। খাও। হুঁকোই সে শুধু মুখই দিলে, টানলে না। তারপর হঠাৎ বললে, লায়ে পার হতে তো ভয় নেই জগন্দ। হরি বলে না পেয়ে লায়ে চড়তে পারতাম তবে তো, কিন্তু এ কি পাপের ভোগ বলো তো? হ্যাঁ, 3-4 মাসের কটা জ্বরে এ কি হলো বলো তো? বুড়ো হয়ে গেলাম ভাই। মুকুন্দ অনেকক্ষণ চুপ করে থেকে বললে, চ্যাকা আমাকে বাই ঠুকে বলে গেল জগন্দ, 1 হাত হবে নাকি? আমাকে ঠাট্টা করে গেল। রোদ উঠেছে, শীত কেটে এসেছে, হাত পা কোমরের আড়ষ্ট ভাবটা কেটে গিয়েছে অনেকটা। হঠাৎ মুকুন্দ গায়ের র্যাপারখানা খুলে ফেললে। জগন্দ বললে, করছো কি? ঠান্ডা লাগবে। হুম, আমার আর সহ্য হচ্ছে না, গা ঘামছে, দেখো তুমি। জগন্দর কিন্তু ততখানি উৎসাহ হলো না। সে বললে, মাঠে বসে আর করবে কি, চলো বাড়ি যায়। তুমি যাও জগন্দ, আমার ভাই ভুঁইখানা না সারলে চলবে না, কিসেন ছোড়ার জ্বর। জগন্দ অবাক হয়ে গেল, বলে, সকাল থেকে তো দেখলে, আবারও স্বাদ হচ্ছে তোমার। যাও যাও হে, তুমি যাও। মুকুন্দ আবার নেমে পড়ল মাঠে। জগন্দ চলে গেল। রোদের তাপ এসেছে, বেদনা ভরা সর্বাঙ্গে যেন মিঠা মিঠা সেক লাগছে। আরাম পাচ্ছে মুকুন্দ। আহা, হে দেবতা, তোমার মতো এমন মহিমা আর কারও নেই। তোমার রোদে পাশুটে ধান গাছে সবুজ রং ধরে, তোমার যত রোদ তত জল, তোমার তাপে আড়ষ্ট দেহে জোর ফিরে আসছে। গাটে গাটে বুড়া বয়সের পুরু চর্বি গলছে। মুকুন্দ হাত দুটো ওপরে তুলল, বার কয়েক ভাঁজল, কবজি থেকে হাতের মুঠোটা ভাঁজল, বার কয়েক বসল উঠল, কিন্তু হাঁপ ধরছে। ধরুক, তবু তার মনে হলো সে যেন অনেকখানি ক্ষমতা ফিরে পেয়েছে। হ্যাঁ, অনেকখানি। হিট হয়ে সে আবার ধানের গোড়া মুঠোয় চেপে ধরলে, কাস্তে চলতে আরম্ভ করল। ওরে বাস রে, এ যে ভীমের মতো ধান কাটতে লাগছে। বছর 22-এর একটি মেয়ে, এক হাতে জল খাবার, অন্য হাতে জলের ঘটি নিয়ে এসে দাঁড়ালো। মুকুন্দ ধান কেটে চলছিল প্রচণ্ড উৎসাহের সঙ্গে, কিন্তু তাতে ধান কাটার চেয়ে তার দেহখানায় যেন নড়ছিল বেশি।
ভাঙা কল চলে, তাতে যেমন কাজের চেয়ে কলটা ঝাঁকুনি খেয়ে নড়ে বেশি, শব্দ হয় জোরে, তেমনই ধারা ধান কাটার বেগের চেয়ে মুকুন্দের মনের আবেগটা শরীরে প্রকাশ পাচ্ছিল বেশি। সে কিন্তু মুকুন্দ বুঝতে পারছিল না, সে কাজ করেই চলছিল। হঠাৎ মেয়ের গলায় ওই কথাটা শুনে সে সোজা খাড়া হয়ে দাঁড়িয়ে হাহা করে হেসে উঠল। সমস্ত মাঠ খানায় ওই নদীর ধার পর্যন্ত তবকে তবকে যেন সে হাসির প্রতিধ্বনি বিছিয়ে গেল। মোটা গলায় সে ছড়া কাটলে, সিঁদুরমুখী ধানে ধান ভরিবে গোলা, আমার সোনামুখীর হবে সোনার কাঠির মালা। ওই, তোমার হলো কি আজ বুড়ো বয়সে? মেয়েটি বললে। সে সত্যিই বিস্মিত হয়ে গিয়েছিল। মুকুন্দ চমকে উঠল। মুহূর্তে তার হাসি থেমে গেল। মুখখানা হয়ে গেল পাথরের মতো। তার অকস্মাৎ ভুল হয়ে গিয়েছিল। বহুকাল আগে, তখন তার বয়স 30-29 বছর বয়সে তার তৃতীয় পক্ষের স্ত্রী মারা যায়। 21 বছরে গিয়েছিল প্রথম স্ত্রী, 25 বছরে দ্বিতীয় জনা, একটি 6 বছরের মেয়ে রেখে গিয়েছিল। 29 বছর বয়সে তৃতীয় জনা। লোকে বলতো মুকুন্দ পাল অজগর পুরুষ, বিয়ে হলেই নিঘরাত যাবে। মুকুন্দ এটা বিশ্বাস করেছিল। গণৎকারেও তাই বলেছিল। রাক্ষসগণ, পত্নীস্থানে শনি, মঙ্গল, রাহু, শিবের সাধ্যি নাই তোমার পরিবার রক্ষা করতে। মুকুন্দ নিজের হাতের তালুর কোড়ে আঙুলটার নিচে স্পষ্ট দেখেছে অসংখ্য কাটাকুটির দাগ। তাই সে আর বিয়ে না করে ঘরে এনেছিল পাশের গ্রাম চণ্ডীপুরের বাবুদের বাড়ির একটি বিধবা তরুণী ঝিকে। ব্রাহ্মণ বাড়িতে ঝিয়ের কাজ করত, জলচল জাতের মেয়ে, তাতে আর ভুল নাই। তবুও অধিকন্তু দোষায় মুকুন্দ তাকে বৈরাগীদের আখড়ায় কণ্ঠি পরিয়ে বৈষ্ণবী করে পেড়ে শাড়ি হাতে চুড়ি পরিয়ে ধরে এনেছিল। 30 বছর আগে এমনই করে সে আসতো তার জল খাবার নিয়ে। 1320 সালও ছিল একটা শূন্যের বছর। সেবারও হয়েছিল এমনই বান, এমনই ধান। হয়নি শুধু চালের মণ 30 টাকা, আর হয়নি এমন কাল জ্বর। সেবারও ধান কাটছিল মাঠে। সে এসে বলেছিল ঠিক ওই কথাটি, ঠিক ওই কটি কথা। মুকুন্দ এমনই করে হেসেছিল আর ওই ছড়াটি কেটেছিল। আজও সেই রকম মাঠ ভরা ধান। আজও সে যেন ঠিক তেমনই হুঁশ করে ধান কেটে চলেছে। এমন সময় তেমনইভাবে এসে দাঁড়িয়ে সেই কথা কয়টি বলায় মুকুন্দের ভুল হয়ে গেছে। বৈষ্ণবীও অনেককাল আগে মরে গেছে। মুকুন্দ বলে গত হয়েছে। এ মেয়েটি মুকুন্দের নাতনি, মেয়ের মেয়ে। সম্বন্ধ ঠাট্টার, কিন্তু মুকুন্দ কখনো ঠাট্টা করে না। একটি ছেলে কোলে নিয়ে মেয়েটি 15 বছরে বিধবা হয়েছে। মেয়ে বিধবা হয়েছিল ওই মেয়েকে কোলে নিয়ে। মুকুন্দ জীবনে 2টি শিশুকে কোলে করে মানুষ করেছে। প্রথমটি তার নিজের মেয়ে, তারপরেই নাতনিকে। নাতনির ছেলেকে সে কোল করে না, কাজ নাই। মুকুন্দ বাড়ি এসে বসে হাঁপাচ্ছিল, কিন্তু তাতে তার মেজাজ খারাপ হয়নি। শরীর এলে মেরে গিয়েছে, কিন্তু তাতে কোনো অসুখ বোধ হচ্ছে না। কাজ সে অনেকটা করেছে, অনেকটা। সে খুশি হয়েছে। স্পষ্ট বুঝতে পেরেছে সে বুড়ো হয় নাই। আসল দরকার ওষুধ আর খাওয়া দাওয়ার, আর দরকার কাজের অভ্যাসের। মেয়ে লক্ষ্মী এসে বাপকে দেখে কিন্তু শিউরে উঠলে, বললে, বাবা, তোমার কি শরীরের ওপর এতটুকুন মায়া মমতা নাই? মুখের চেহারা কি হয়েছে দেখো দেখি। সরস্বতী বলছিল। কি বলছিল সরস্বতী? লক্ষ্মীর মেয়ে সরস্বতী, পাল মশায়ের সেই নাতনিটি। লক্ষ্মী বললে, বলছিল কর্তা দাদা ধান কাটছে, বাবা রে বাবা, একটা জোয়ানেরও সাধ্যি নাই এমন হাই হাই করে ধান কাটতে। পাল হাহা করে হেসে উঠল। মাঠে আজ যে হাসি হেসেছিল, সেই হাসি সে জোয়ান বয়সে হাসত। যে হাসি সে সরস্বতী বিধবা হবার পর আজকের আগে আর হাসে নাই, সেই হাসি। হাসির আওয়াজে ধাক্কায় দেওয়ালে ঠেস দিয়ে রাখা কাঁসার বড় খোড়াটায় মৃদু প্রতিধ্বনি রেশ বেজে উঠল। লক্ষ্মী চমকে উঠল। বাবা, হলো কি? তোর বেটি বলে কি লক্ষ্মী, আমাকে বলে বুড়ো, তাই? সে আবার হাহা করে হেসে উঠে বললে, তাই তোর বেটিকে শুনিয়ে দিলাম সেই ছড়াটা, যে ছড়া বলতাম তোর মাকে। লক্ষ্মী হাসলে। পাল বললে, জানিস মা, এবার যা ধান হয়েছে
আহা, ধান নয় মা, সাক্ষাৎ লক্ষ্মী। এবারে খামারে বোধহয় ধান বানতে জায়গাই হবে না। তাছাড়া গরু দুটোর যা হাল হয়ে আছে তাতে। পাল অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল। কেলের জন্য ভাবি না, ও আমার ঠিক আছে, ও আমার কেন জন্মা। ভাবনা বাছুরটার জন্য হাজারো লোক কাঁচা হাড়। কেলে পাল মহাশয়ের প্রিয়তম হেলে বলদ। একেবারে শৈশব থেকে তাকে পালন করেছে। এখন বুড়ো হয়েছে, কিন্তু ভরা বয়সে কেলে ছিল এখানকার বিখ্যাত হেলে। পাল একা নয়, এখানকার সকল চাষিতেই এক বাক্যে বলে কেলে ক্ষণজন্মা গরু। একা কেলের সঙ্গে কান দিয়ে একে একে 4টা বলদ অকালে ঘায়েল হয়ে গিয়েছে। গতবার আবার একটা বাছুর অর্থাৎ সদ্য জোয়ান বলদ কেনা হয়েছে, কিন্তু আজও সে কেলের ডাইনে বইতে পারে না। এবার দুটো বলদেরই খুঁড়িয়া হয়েছিল গো মড়কের সময়। দুটোই ভাগ্যক্রমে বেঁচেছে, কিন্তু অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে। পাল কেলের জন্য ভাবে না, ভাবনা তার ওই নতুন সদ্য জোয়ান হেলেটার জন্য। অনেকক্ষণ চুপ করে থেকে পাল বললে, চ্যাকা আমাকে আজ বাই ঠুকে ঠাট্টা করলে মা। কেউ উত্তর দিলে না। পাল পেছনে তাকিয়ে দেখলে লক্ষ্মী নাই, সে চলে গিয়েছে। পাল উঠে গিয়ে দাঁড়ালো কেলের কাছে। কেলে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে পালের দিকে চাইলে। তার গা শুকলে, তারপর ঘাড়টা লম্বা টান করে মুখটা এগিয়ে দিলে মুকুন্দের বুকের কাছে। এর অর্থ হলো গল কম্বলে সুরসুরি দিয়ে দাও। পাল হেসে তার গলায় হাত বুলিয়ে পিঠে দুটো চাপড় মেরে বললে, দেখবো বেটা এবার কেমন ক্ষমতা তোমার। হ্যাঁ। তারপর আবার বললে, দাঁড়া না, তাজা করে দিচ্ছি। রশির মেয়ার ব্যবস্থা করছি আজ থেকে। রশি হলো ধেনু মদের সবচেয়ে কড়া তেজি অংশ। মেয়া হলো তারই পচানো জিনিসের ছিপড়ে, ভারী উপকারী আর পোষ্টাই গরুর পক্ষে। চ্যাকা মডল নিজে খায় গৃহজাত অর্থাৎ ঘরে চোলাই করা মদ। গরুদের খাওয়ায় রশি মেয়া। একেবারে তাকড়া হয়ে আছে চ্যাকার গরুগুলো। চ্যাকা খায় মদের সঙ্গে মাংস। হাঁস আছে এক পাল, হাঁসের বাচ্চা খায়। কি করছো কর্তা? সরস্বতী এসে দাঁড়ালো দাওয়ার ওপর। খেতে দিয়েছি তোমার কেলেকে, উপোস করিয়ে রাখি নাই। কি? এসো, তাল মাখো, চান করো, খেতে যেতে হবে না? হ্যাঁ হ্যাঁ। পাল এসে বসল। তেলের বাটিটা এগিয়ে দিল নাতনি। পাল বললে, এক কাজ কর দিকিনি, তেলটা ভালো করে গরম করে নিয়ে আয় দেখিন। গরম তেল মালিশ করতে বসে এসে আবার ডাকলে, সরস্বতী। কি? এই পিঠে খানিক তেল মালিশ করে দে তো বোন, খুব আচ্ছা করে। আচ্ছা করে। হুম, ও তোর হচ্ছে না, আরও জোরে। আর আমার জোর নাই বাপু। পাল হা হা করে হেসে উঠল। বলে, আচ্ছা, তবে গোটা কত কিল মার দেখিনি, যত জোর আছে তোর। আচ্ছা আচ্ছা। আমার হাতে লাগছে বাপু, আর আমি পারবো না। সরস্বতী সত্যিই ক্লান্ত হয়ে পড়েছিল। পাল আবার হা হা করে হেসে উঠলে। বলল, আমার কিন্তু তোর হাতে নরম কিল বেরি মিষ্টি লাগছে। সরস্বতী সংকুচিত হয়ে পড়ল। কর্তার মুখে এই ধারার কথাবার্তা কখনো শোনে নাই। হলো কি কর্তার? মাকে বললে সরস্বতী, কর্তার গতিক ভালো নয় মা। লক্ষ্মী চমকে উঠল। কথাটাও তার মনে হয়েছে। বাপের সে হাসি শুনে। এ হাসি সে শুনেছে ছেলেবেলায়। বাপকে তখন লোক বলতো ভীম। সন্ধ্যার পর বাইরের দাওয়ায় 5 জনের সঙ্গে বসে তার বাবা এমনইভাবে হাসত। সে তখন ছোট মেয়ে, বাড়ির ভেতরের দাওয়ায় শুয়ে ঘুমাতো। বাবার হাসিতে তার ঘুম ভেঙে যেত। বৈষ্ণবী মা বকতো বাবাকে, কি এমন করে হাস, মেয়েটার ঘুম যে ভেঙে যায়, চমকিয়ে ওঠে। বাবা আবার হাসতো হাহা করে। কাঁসার বাসনে ক্ষণক্ষণে আওয়াজের রেশ ভেসে উঠত। দরজায় কি জানালায় হাত দিয়ে থাকলে মনে হতো কি যেন একটা শিউরে উঠছে তার ভেতরে। সে হাসির প্রথম পর্দা ছেড়েছিল বৈষ্ণবী মা যাওয়ার পর। তারপর খাদে নেমেছিল লক্ষ্মী নিজে বিধবা হবার পর। সরস্বতী বিধবা হবার পর সে হাসি আর হাসে নাই তার বাবা। আজ সেই হাসি হাসতে শুনে কথাটা তারও মনে হয়েছে। সরস্বতী বললে, কর্তা হয়তো বাঁচবে না, নয়তো কর্তার মাথা খারাপ হয়েছে। লক্ষ্মী শিউরে উঠে বললে, ও কথা বলিস না সরস্বতী, তাহলে আমাদের দশা কি হবে ভাবতে কি। সরস্বতী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেই চলে গেল সেখান থেকে। লক্ষ্মী চুপ করে বসে ভাবছিল।
যতই অশুভ হোক, সরস্বতী কথাটা মিথ্যে বলে নাই। আজ সন্ধেবেলায় বলদ দুটোকে রশি আর মেয়া খাওয়াবার ঝোঁক উঠেছে। নিজে বৈষ্ণব মানুষ, মদকে যার এত ঘেন্না, সেই লোক নিজে হাতে ওইসব জিনিস ঘেটেছে। বলদকে মেয়ারসি অনেকবারই খাওয়ানো হয়েছে, কিন্তু সেসব করতো রাখালে। বাবা নাকে কাপড় দিয়ে দাঁড়িয়ে থাকতো দূরে। সেই লোক নিজে হাতে এই বুড়ো বয়সে। চোখে জল এলো লক্ষ্মীর। রাখাল নাই, কিন্তু কাহার পাড়ার কাউকে ডাকলেই হতো। এ কি মতিভ্রম! একটু বসে থেকে সে উঠল। উৎকণ্ঠা ও কৌতূহল হলো বাবা কি করছে দেখবার জন্য। সে চুপি চুপি বাবার ঘরের দিকে গেল। আশ্চর্য হয়ে গেল কোঠার উপরে ধূপধাপ শব্দ শুনে, যেন দুর্মুষ দিয়ে কাঠের তক্তার উপর মাটি বিছানো মেঝেটা পিটছে। সন্তর্পণে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে আড়াল থেকে উঁকি মেরে সে অবাক হয়ে গেল। তার বাবা কুস্তিগিরের মতো কাপড় সেটে রীতিমতো বৈঠক দিচ্ছে, হাঁপাচ্ছে। ধীরে ধীরে লক্ষ্মী নেমে এলো। হায় রে, এই বয়সে বাবা শেষে পাগল হয়ে গেল। শুধু মেয়ে আর নাতনি নয়, গোটা গায়ের লোকেরই কেমন যেন একটু খটকা লেগেছে। পাগল হলো নাকি? তার ওই হা হা হাসি শুনে তারা পরস্পরের মুখের দিকে চায়। ভোর থেকে আরম্ভ করে জলখাবার বেলা পর্যন্ত পাল মাঠে ধান কাটে। তাতে অবশ্য কেউ কিছু মনে করে না। পালের কিষানটা জ্বরের সঙ্গে বুকের দোষ হয়েছে। আধা ডাক্তার, আধা কবরেজ ভাগবতচরণ বলেছে, মারে হরি রাখে কে, লোকটা মরবে। আজও পর্যন্ত বাগদি কাহার যারা বর্ষার সময় চলে গিয়েছে, তারা কেউ ফেরে নাই। দুমকার ওদিক থেকে একটি দল সাঁওতালও আজ পর্যন্ত এ অঞ্চলে আসে নাই। বর্ধমানে দামোদরের বাঁধ তৈরি হচ্ছে, রেলের সাঁকো তৈরি হচ্ছে। সারি সারি ক্রোশ বরাবর লম্বা এক একটা সাঁকো। উড়োজাহাজের আস্তানা তৈরি হচ্ছে এখানে ওখানে সেখানে। কোনোটা দ্রুকোষ, কোনোটা 5 ক্রোশ লম্বা। লাখে লাখে মজুর খাটছে। টাকাটার কমে মজুরি নাই। পাকা মেঝের ঘরে দিচ্ছে নাকি থাকতে। ডাক্তার ওষুধের পয়সা লাগে না। এই ঢাউস বড় বড় মোটরে চড়িয়ে নিয়ে যায়, আবার মোটরে দিয়ে যায়। সাহেবরা সেখানে সন্ধ্যার পর নাচ গান হল্লা করে, মোটা বকশিস দেয়। ভালো ভালো বিলাতি মদের বোতল নাকি গড়াগড়ি খাচ্ছে। টিনে বদ্ধ খাবার। এসবেরই প্রাসাদ কি আর কিছু না কিছু পায় তারা? সব সব মজুর গিয়ে সেখানে জুটেছে। কিসের জন্য এখানে আসবে? নিজের নিজের ধান নিজে না কেটে উপায় কি? কাটেও তো তারা চিরকাল। এবার না হয় রোগ ধরেছে, কাল রোগ, তবু তো ধান তুলতে হবে। মাঠ ভরা ধান, গোটা বছর রত্নাকর মুনির মতো উইকে এক পিঠ ভুইকে এক পিঠ দিয়ে তপস্যার ফসল। লক্ষ্মীর আটনের দেবতা। গোটা বছরের মুখের ভাত, চালের খড়, গরুর আহার, এসব তো তুলতেই হবে। ঘরের খামার খাঁ করছে। লক্ষ্মীর আটন খাড়ি পড়ে আছে। গোলার মধ্যে চামচিকেতে বাসা বেঁধেছে, মাকড়সায় জাল বুনেছে। গোলার মধ্যে নিকিয়ে পরিষ্কার করে সব পরিপূর্ণ করে তুলতে হবে। তুলবার জন্য উঠে পড়ে লেগেছেও সবাই। কিন্তু পালের সেই ধান কাটা দেখে লোকে অবাক হয়েছে। পাল ধান কাটে আর আপন মনেই বলে, হেই হেই হেই। পা ফেলে যেন রোখা মাতালের মতো। পাল কিছুদিন আগেও উঠত ধীরে ধীরে, বলতো, আর কি সেদিন আছে? তাড়াহুড়ো করে উঠতে গেলে মাথা ঘোরে বলে হাসত। সে পালের হঠাৎ যেন নব যৌবন হয়েছে। এ তো ভালো নয়। এমন করে খাটতে গেলে কোনোদিন বুক ধড়ফড় করে মাটিই মুখ গুঁজে পড়বে, আর উঠবে না। হয়তো খাটুনির ধমকে পাল্টেও পড়বে জ্বরে। এর ওপর জ্বর হলে মেরে দিয়ে যাবে। নাও যদি মরে, তবুও উঠে আর দাঁড়াতে পারবে না সহজে। তার ওপর এসব কথা বললে ওই হাসি। যোগেন্দ্র বললে, কি হলো দেখি তোমার, বলো দেখি। পাল সেই হাসি হাসতে আরম্ভ করলে, তারপর হাসি থামিয়ে বললে, সন্ধ্যাবেলায় বলবো। ওরে বাপরে, এত হাসির কিসের গো কর্তা? গলার আওয়াজে চিনতে পেরেছিল পাল চেকা মডেলকে। পেছন ফিরে দেখলে চেকা পালই বটে। পাল ভুরু নাচিয়ে মাথা দুলিয়ে বললে, পারিস, বলি তুই পারিস। কি? এমনই হাসতে, মরদ তো বটিস, জোয়ান বয়সও বটে, পয়সাও ঢের আছে, পারিস। কয়েক মুহূর্ত সেই সপ্রশ্ন দৃষ্টিতে চ্যাকার দিকে চেয়ে থেকে আবার বললে,
ফুসফুসি ফেটে যাবে, কোলা ব্যাঙের পেটের মতো। বলেই সে আবার হাসতে আরম্ভ করলে সেই হাসি। যোগেন্দ্র অবাক হয়ে গেল। তার আর কোনো রকম সংশয় রইল না, পালের মাথার সত্যি গোলমাল হয়েছে। চ্যাকাও প্রথমটা চুপ করেছিল, একটু পর সে বললে, পালকে সত্যি কোনো কথা না বলে যোগেন্দ্রকে বললে, ঘোষকর্তা, পালকর্তার নাকটা দেখেছ? যোগেন্দ্র একটু বিরক্ত হয়ে তার মুখের দিকে চাইলে। পালের ভুরুও কুঁচকে উঠল। চ্যাকা যে এবার বাঁকা বড়শির মতো কথা বলবে তাতে তাদের সন্দেহ ছিল না। চ্যাকাকে তারা চেনে, টাকার গরমে মাটিতে ওর পা পড়তে চায় না। ওর কথায় জলের মাছ গায়ের জ্বালায় ডাঙায় মাথা উঠুকে আছাড় খেয়ে পড়বে। চ্যাকা বললে, দেখো তো ভালো করে দেখো। হুম হুম, ঠিক। কি? বেঁকেছে, কর্তার নাকটা বেঁকে গিয়েছে। নাক বেঁকে গেলে মানুষের 6 মাসের মধ্যে অবধারিত মৃত্যু। নীল তারা দেখতে পায় না চোখের টিপে, আকাশে অরুন্ধতী নক্ষত্র দেখতে পায় না, এমনই নাকি অনেক কিছু হয়। চ্যাকার কথা শুনে যোগেন্দ্র শিউরে উঠল। সে তার ঘোলাটে চোখের নিস্তেজ দৃষ্টি যথাসাধ্য তীক্ষ্ণ করে চাইলে পালের মুখের দিকে। পালও চমকে উঠল। তার ডান হাতে ছিল কাস্তে, বাঁ হাতটা আপনি যেন উঠে পড়ল নাকের উপর। চ্যাকা হিহি করে হেসে উঠল। শুধু হাসি নয়, তার সঙ্গে অদ্ভুত অঙ্গভঙ্গি। হাসির ধমকে তার মাথাটা মাটিতে ঠেকে গেল প্রথমটা। হাসির ধমকে আবার যেন সোজা হয়ে উঠে পিছনের দিকে উল্টে পড়ার উপক্রম করলে। চ্যাকা বললে, 6 মাস, আর 6 মাস। বলেই সে চলতে আরম্ভ করলে। কিছু দূরে গিয়েই সে আবার দাঁড়ালো, বললে, মরণের 6 মাস আগে, বুঝলে কর্তা, মানুষের এমনই নবযৌবন হয়, বুঝলে? পাল আবার উৎকটভাবে হেসে উঠল। নিজের বায় দুটোতে চাপড় মেরে বলল, হবে নাকি? চ্যাকা কিন্তু আর দাঁড়ালো না, চলে গেল। পাল তার দিকেই চেয়ে রইল কিছুক্ষণ, তারপর বললে, জগন্দ। কেউ সাড়া দিল না। যোগেন্দ্র চলে গিয়েছে। পাল কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে আপনার নাকে হাত দিলে। কর্তা, আজ যে দাঁড়িয়ে রয়েছ? সরস্বতী। সরস্বতী এসেছে জল খাবার নিয়ে। হুম। হুঁ, কি শরীর ভালো আছে তো? দেখ তো সরস্বতী, নাকটায় কি হলো? কি হলো? কই, কিছুই তো নাই, যেমন ছিল তেমনই আছে। সরস্বতী খুব কাছে এসে ভালো করে তাকিয়ে দেখলে। হ্যাঁ, কই কিছুই তো। উহ, কর্তা, কি খেয়েছো তুমি কর্তা? সরস্বতী শিউরে উঠে পিছিয়ে গেল। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।